ওকে, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন শুরু করছি আমার প্রেজেন্টেশন। আশা করি আমার অডিও ক্লিয়ার আছে। হ্যালো। জি আপু, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি শুরু শুরু করতে করবো? পারেন। ওকে, ফাইন। হ্যাঁ আপু, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি শুরু করতে তাহলে আমি পারেন। প্রেজেন্টেশন শুরু করি। আসসালামু আলাইকুম। জি জি, আমি করছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রাপ্তি রানী সরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চে আমি একজন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছি। আজকে আমি বিএমজে গ্লোবাল হেলথে প্রকাশিত রিসার্চ আর্টিকেল প্রজেক্টেড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন হিউম্যান হেলথ ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ এ সিস্টেমেটিক রিভিউ সম্পর্কে আমি উপস্থাপন করতে যাচ্ছি। পল ডি অ্যাকিবে, হায়াত জুরিও, ক্যামেরন বোরহানি, স্টেফানি মাইলস রিচার্ডসন এবং জোনাথন স্পেক্টর। আশা করি তাদের নাম ঠিক উচ্চারণ করেছি, না হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, এরপর আমি পরের স্লাইড করি। আচ্ছা, এই গবেষণা টি বেছে নেওয়ার আমার মূল কারণ হচ্ছে কারণ ক্লাইমেট চেঞ্জ বর্তমান সময়ের অন্যতম বড় পাবলিক হেলথ চ্যালেঞ্জ। উচ্চ আয়ের দেশগুলোতে প্রধানত সর্বাধিক পরিমাণে কার্বন এমিশনের জন্য দায়ী, কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই ব্যাপারটার। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হয়। তো এই সিস্টেমেটিক রিভিউর মাধ্যমে কিভাবে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তা বোঝা যায়, যেটা আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করছি। তো অ্যাবস্ট্রাক্ট বলা হয়েছে এই গবেষণায় নিম্ন ও মধ্যমের দেশগুলো, আমি এখন থেকে এটাকে শর্ট ফর্মে LMICS বলে উচ্চারণ করছি। তো জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য সংক্রান্ত প্রভাবগুলোর উপর একটি সিস্টেমেটিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন তারা এই আর্টিকেলটাতে। এতে আরো উল্লেখ করা আছে যে যদিও LMICS বিশ্বব্যাপী কার্বন এমিশনের জন্য খুব একটা দায়ী না, তারপরও তারা জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই গবেষণা প্রবন্ধে 250টিরও বেশি 2500টিরও তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে দেশের গবেষণাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দু ছিল চীন, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলো।
তবে সাব সাহারান আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম ছিল। স্বাস্থ্য সংক্রান্ত প্রধান প্রভাবগুলোকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেখানে তাপমাত্রা সম্পর্কিত মৃত্যু এবং ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগ ছিল সবচেয়ে বেশি গবেষণার বিষয়। পূর্বাভাস অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত সমস্যাগুলোর বোঝা ক্রমাগত বৃদ্ধি পাবে, বিশেষত চরম জলবায়ু পরিস্থিতির ক্ষেত্রে এই ঝুঁকি আরো তীব্র হবে। তাই এই পর্যালোচনায় উল্লেখযোগ্য গবেষণাগত কিছু ফাঁক বা রিসার্চ গ্যাপ যেটাকে আমরা বলি, যেমন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগগুলোর উপর পর্যাপ্ত গবেষণার অভাব এবং গবেষণা ইকুয়ালি ডিস্ট্রিবিউট না হওয়া। এই গবেষণার ফলাফল ভবিষ্যৎ জলবায়ুর অভিযোজন ও প্রশমন কৌশল, অ্যাডাপটেশন এবং মিটিগেশন তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এলএমআইসিএস এ জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে প্রণীত হবে। তো আমাদের অ্যাবস্ট্রাক্ট পার্টটুকু তো এটি ছিল, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা যাচ্ছি আই এম সো সরি, এখানে ইন্ট্রোডাকশন পার্টটা হয়তো বা নেই। আমি একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলি যে জলবায়ু বিজ্ঞানীদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়া মানব স্বাস্থ্যের জন্য একটা গুরুতর হুমকি সৃষ্টি করেছে। জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি প্রতিবেদনে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং পূর্বের ধারণার চেয়েও দ্রুততর ও তীব্রতর হতে পারে। ইন্ট্রোডাকশন পার্টে আরো উল্লেখ করা হয়েছে যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জনসংখ্যা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ এই দেশগুলোতে স্বাস্থ্য খাতে বৈষম্য, নিম্ন সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা অবকাঠামো বিদ্যমান। যদিও এলএমআইসিএস এর বিশ্বব্যাপী কার্বন নির্গমনে নগণ্য পরিমাণে দায়ী, তবুও তারা জলবায়ু পরিবর্তনের মারাত্মক স্বাস্থ্যগত প্রভাবের সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় গবেষকরা জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবসমূহকে সিস্টেমেটিকভাবে মূল্যায়ন করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে কোন রোগগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে তা আইডেন্টিফাই করা, বর্তমানে রিসার্চের অবস্থা পর্যালোচনা করা, স্বাস্থ্য ব্যবস্থা ও নীতি নির্ধারণের সাথে এই গবেষণার ফলাফলগুলো সংযোগ স্থাপন করা। তো মোটামুটি ভাবে ভূমিকার অংশটি হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব মোকাবেলায় জরুরি এবং সিস্টেমেটিক গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। এরপরে আমরা চলে আসি যে আমরা এই টপিকের সম্বন্ধে এখন কি কি জানি, মানে এই বিষয়টি নিয়ে আমাদের পূর্বে যা যা জানা ছিল বা আমরা এখন যা যা জানি। এখানে আমি 3টি পয়েন্ট উল্লেখ করেছি, সিস্টেমেটিক রিভিউতেও এই 3টি পয়েন্টই ছিল। এর মধ্যে আমি পরপর বলছি। প্রথম হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনসংখ্যা জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এই দেশগুলো ভৌগোলিকভাবে বিপদাপন্ন, নিম্ন সামাজিক অর্থনৈতিক অবস্থায় রয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা অবকাঠামো দুর্বল, উইক হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। আমাদের সেকেন্ড পয়েন্ট হলো এভিডেন্স ফ্রম প্রিভিয়াস সিস্টেমেটিক রিভিউস অ্যাসোসিয়েট ক্লাইমেটিক ইভেন্টস ইনক্লুডিং টেম্পোরাল ক্লাইমেটিক উইথ মানুষের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে তেমন একটা কাজ করেননি বা প্রমাণ উপস্থাপন করেননি। এরপরে আমরা চলে আসি হোয়াট দিস স্টাডি অ্যাডস, মানে এই গবেষণাপত্রটি নতুন নতুন কি কি তথ্য আমাদেরকে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, নতুন নতুন কি কি তথ্য যোগ করেছে। তো প্রথমটি হচ্ছে এ ফোকাসড অ্যাসেসমেন্ট অফ দি প্রজেক্টেড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন হেলথ অফ পপুলেশনস ইন এলএমআইসিএস স্পেসিফিক্যালি। তো প্রথমে হচ্ছে এলএমআইসিএস এর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবের উপর একটি লক্ষ্য ভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এবং স্পেসিফিক্যালি এলএমআইসিএস গুলোকে টার্গেট করা হয়েছে।
দ্বিতীয়ত, we assemble evidence from peer-reviewed literature demonstrating that climate change is projected to materially increase the burden of both communicable and non-communicable diseases in LMICs. পিয়ার রিভিউড গবেষণা থেকে তথ্য সংগ্রহ করে দেখানো হয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে এলএমআইসিএস এর সংক্রামক, কমিউনিকেবল এবং অসংক্রামক নন কমিউনিকেবল রোগের বোঝা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। Last but not the least, currently available studies on the future impact of climate change on human health in LMICs are unevenly distributed in terms of geography and disease scope, with a main focus on relatively few countries and a small number of diseases known to be climate sensitive. এটিকে আমি যদি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করি যে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ স্বাস্থ্যগত প্রভাব নিয়ে গবেষণা অপ্রতিসমভাবে বিতরণ করা হয়েছে। মানে আমরা বিশেষত লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ নিয়ে তেমন বেশি একটা গবেষণাপত্র নজির আমরা খুঁজে পাইনি, যেটাকে আমরা বলতেছি বারবার করে যে গবেষণাগুলো অপ্রতিসমভাবে বিতরণ করা, আনইভেন ডিস্ট্রিবিউশনটা আসলে লক্ষ্য করা যায় আর কি। তো এটাই বলা হয়েছে এখানে যে কয়েকটি নির্দিষ্ট দেশ ও কিছু নির্বাচিত রোগের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে আরো বিস্তৃত গবেষণার প্রয়োজন, যেগুলো যেমন এর মধ্যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি পড়ে। এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু হওয়া সত্ত্বেও অত বেশি নজরে পড়েনি এ সম্পর্কিত গবেষণাপত্র। তো আমরা নেক্সট স্লাইডে যাই। How this study might affect research practice or policy. তো এখানে দুটি পয়েন্ট আছে। প্রথম হচ্ছে our findings indicate that concerted efforts are needed to ensure equitable distribution of research on the projected impact of climate change across LMICs and disease areas, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের গবেষণার ফলাফল ইঙ্গিত দেয় যে LMICs এর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার ন্যায়সঙ্গত বিতরণ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। Second point is evidence from the systematic review can be used to help drive advocacy efforts and inform policy and programmatic interventions on climate adaptation and mitigation in LMICs. এটিকে যদি আমি একটু ব্যাখ্যা করি যে এই সিস্টেমেটিক রিভিউ থেকে আমরা প্রাপ্ত তথ্য নীতি নির্ধারণ ও প্রোগ্রাম বাস্তবায়নে সহায়ক হতে পারে, বিশেষত জলবায়ু অভিযোজন ও প্রশমন, ক্লাইমেট অ্যাডাপশন এন্ড মিটিগেশন কৌশল উন্নয়নের জন্য এলএমআইসিএস এর নীতিগত ও প্রচারণমূলক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে আমরা সহায়ক হব যদি এই সিস্টেমেটিক রিভিউর মাধ্যমে। পরে আমরা চলে যাই হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মেথোডোলজিতে, যে তারা কি মেথড অনুযায়ী সিস্টেমেটিক রিভিউটি পরিচালনা করেছেন। তো দিস মেথোডোলজি সেকশন আউটলাইন্স দি সিস্টেমেটিক রিভিউ কন্ডাক্টেড টু অ্যানালাইজ দি প্রজেক্টেড হেলথ ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইন লো and middle income countries, সংক্ষেপে LMICs. The study adhered to the preferred reporting items for systematic reviews and meta-analysis PRISMA, যেটাকে শর্ট ফর্মে বলা হয় PRISMA guidelines focusing on peer-reviewed articles published between January 2012 and June 2023. অর্থাৎ এই মেথোডোলজি পার্টটি নিম্ন মধ্যমায়ের দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে পরিচালিত সিস্টেমেটিক রিভিউ প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়েছে। গবেষণাটি প্রিজমা নির্দেশিকা অনুসরণ করে এবং জানুয়ারি 2012 থেকে জুন 2023 এর মধ্যে প্রকাশিত পিয়ার রিভিউড প্রবন্ধগুলোর উপর ভিত্তি করে করা হয়েছে। এর মূল ধাপসমূহ হচ্ছে প্রথমত এন্ড গবেষকরা জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব গবেষণাগুলো করার জন্য কিছু সার্চ কোয়েরিজ ব্যবহার করা হয়েছে। Secondly, article সিলেকশনের জন্য অনুসন্ধানের মাধ্যমে মোট 2601টি গবেষণা প্রবন্ধ পাওয়া যায়।
শিরোনাম ও সারাংশ পর্যালোচনার পর 2353টি প্রবন্ধ বাদ দেওয়া সরি একটা কল ছিল। আমরা শুরু করি আর্টিকেল সিলেকশন। তো অনুসন্ধানের মাধ্যমে মোট 2600 ইউনিট 1353টি আর্টিকেল বাদ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী বিস্তারিত আলোচনার পরে 70টি গবেষণা চূড়ান্তভাবে নির্বাচিত হয় যা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মানদণ্ড অনুসারে তাদের সাথে খাপ খায় এরকম 70টি শেষমেশ ফাইনাল সিলেক্ট করা হয়। এরপর থার্ড স্টেপের জন্য ডাটা এক্সট্রাকশনের জন্য তারা নির্বাচিত গবেষণাগুলোর তথ্য সংগঠিত স্প্রেডশিটে সংরক্ষণ করা হয়। সংগ্রহকৃত তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্রকাশনার বছর, মানে যে রিসার্চ পেপারটা তারা সিলেক্ট করেছে সেটা কত সালে পাবলিশ করা হয়েছিল, পাবলিকেশন ইয়ার, জিওগ্রাফিক্যাল ফোকাস, ভৌগোলিক অবস্থান, মানে এই পাবলিকেশনটি কোন দেশের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে করা। এরপর ক্লাইমেট প্রজেকশন টাইম ফ্রেমস, জলবায়ুর পূর্বাভাসের সময়সীমা, হেলথ আউটকামস, স্বাস্থ্যগত প্রভাব and key findings, স্বাস্থ্যগত প্রভাব ও প্রধান গবেষণালব্ধ তথ্য। Two researchers independently verified the data extraction process to ensure accuracy. তো দুইজন গবেষক ইন্ডিপেন্ডেন্টলি তথ্যগুলো যাচাই করেন যাতে তথ্যের যথার্থতা অ্যাকুরেসি নিশ্চিত করা যায়। তো আমরা এখন ফোর্থ স্টেপ দেখি, কোয়ালিটি অ্যাসেসমেন্ট। গবেষণার মান মূল্যায়নের জন্য নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করা হয় যার মধ্যে ছিল গবেষণার উদ্দেশ্য ও প্রশ্নের পরিষ্কার ব্যাখ্যা, clarity in research questions and descriptions of future climate severity scenarios, ভবিষ্যৎ জলবায়ুর তীব্রতা এবং সিনারিও সম্পর্কে বিস্তারিত বর্ণনা। Each article was assigned a quality score based on predefined questions, allowing the researchers to categorize the articles into low, moderate, and high quality groups. মানে তারা প্রতিটি গবেষণাপত্রকে পূর্ব নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে একটি স্কোর প্রদান করা হয়, কোয়ালিটি স্কোর, এবং এটাকে লো, মিডিয়াম ও হাই মানে গবেষণা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তারপর হচ্ছে ফিফথ স্টেপ, ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসের জন্য তারা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্যগত প্রভাবগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়, যেমন হৃদরোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো একটা আলাদা চার্টে, সংক্রামক রোগ, কমিউনিকেবল ডিজিজগুলো আরেকটা চার্টে, এবং গবেষণাগুলোর ভৌগোলিক বিতরণ বিশ্লেষণ করা হয়, মানে পজিশন কোন জিওগ্রাফিক অবস্থান হচ্ছে বিচার বিশ্লেষণ করা হয়, এবং গবেষণার অবস্থান চিত্রিত করতে একটি হিট ম্যাপ তৈরি করা হয়। এই গবেষণা পদ্ধতি LMICS এর জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে প্রমাণ চিহ্নিতকরণ ও বিশ্লেষণের একটি সিস্টেমেটিক পদ্ধতি অনুসরণ নিশ্চিত করেছে। এতে গবেষণার ব্যক্তি ও গুণগত মান উভয়ই বিবেচনায় নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে নীতি নির্ধারণ ও বিভিন্ন কৌশলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর আমরা নেক্সট স্লাইডে দেখছি যে results. The research identified several specific health outcomes that are projected to be worsened by climate change, categorized into communicable and non-communicable diseases among others. যেটা আমরা শুরুতে বলেছিলাম যে এখান থেকে আমরা কিছু রোগ সম্পর্কে জানতে পারবো যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে প্রভাবিত হয় এই রোগগুলোর বেশি। তো গবেষণায় চিহ্নিত করা হয়েছে যে জলবায়ু পরিবর্তন কারণে বেশ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাবে। এগুলোকে সংক্রামক, কমিউনিকেবল এবং অসংক্রামক নন কমিউনিকেবল রোগ সহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আমরা প্রথম থেকে শুরু করি। ফার্স্টে আছে নন ডিজিজ স্পেসিফিক টেম্পারেচার রিলেটেড মর্টালিটি, অর্থাৎ অনির্দিষ্ট রোগ সংক্রান্ত তাপমাত্রা সম্পর্কিত মৃত্যু। So this outcome was the focus of 14 studies highlighting significant projected increases in mortality due to temperature extremes. 14টি গবেষণায় উঠে এসেছে যে তাপমাত্রার চরম ওঠানামার কারণে মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেস ১৩টি গবেষণায় এনটিডি নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস এই রোগগুলোর সংক্রমণ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিশেষত যেসব অঞ্চলে আগে এসব রোগের প্রকোপ ছিল না। এরপর আছে ম্যালেরিয়া। ১১টি গবেষণার ফলাফলের মিশ্র পূর্বাভাস পাওয়া গেছে। কিছু অঞ্চলে সংক্রমণের হার ও ঝুঁকি বৃদ্ধি পাবে, অন্য কিছু অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ ভৌগোলিকভাবে স্থান পরিবর্তন করবে। হৃদরোগ কার্ডিওভাস্কুলার ডিজিজেস ১০টি গবেষণা দেখিয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে হৃদরোগ ঝুঁকি এবং রোগের বোঝা বৃদ্ধি পাবে। এন্ট্রিক ইনফেকশনস মানে অন্ত্র সংক্রমণ ৬টি গবেষণা অনুযায়ী ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের হার বৃদ্ধি পাবে। এরপর আছে রেসপিরেটরি ডিজিজ, শ্বাসতন্ত্রের রোগ, তারপর আদার কমিউনিকেবল ডিজিজেস যেমন ১০টি গবেষণায় সংক্রামক রোগ যেমন অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস এবং জিকা ভাইরাসের সংক্রমণ ও হার বিস্তার বৃদ্ধি পাবে। আদার হেলথ আউটকামস ৭টি গবেষণায় বিভিন্ন স্বাস্থ্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে তাপমাত্রা বৃদ্ধিজনিত চাপ, মূত্রনালীর পাথর, ইউরিনারি স্টোন ডিজিজ, সুইসাইড ডেথস, বায়ু দূষণজনিত মৃত্যুহার বৃদ্ধি। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ঝুঁকি উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় অনেক বেশি হয় এবং কিছুটা ভিন্ন ধরনের হয়। এর মধ্যে আমি যদি ছোট করে কিছু পয়েন্ট বলি, যেমন লিমিটেড রিসোর্সেস, আর্থিক ও অবকাঠামোগত সম্পদের অভাব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল এবং জনস্বাস্থ্য অবকাঠামো অপর্যাপ্ত, হায়ার ডিজিজ বার্ডেন্স উচ্চ রোগের বোঝা। এই দেশগুলোর জনগণ ইতিমধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের মতো সংক্রামক রোগের উচ্চ ঝুঁকিতে আছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে এসব রোগের প্রকোপ আরো বাড়িয়ে তুলবে। জিওগ্রাফিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, এই ধরনের দেশগুলোতে অনেক বন্যা, খরা, তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলোর প্রতি বেশি সংবেদনশীল। এই ধরনের জলবায়ুজনিত ঘটনা সরাসরি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি দারিদ্র্য, শিক্ষার ঘাটতি এবং অনিরাপদ বাসস্থানের মতো সামাজিক অর্থনৈতিক কারণগুলো এই ঝুঁকিগুলোকে আরো বাড়িয়ে তোলে। গবেষণার অবহেলা, আন্ডার রিপ্রেজেন্টেশন ইন রিসার্চ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মিটিগেশন, মাইগ্রেশন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন প্রতি উচ্চ সংবেদনশীলতা। এলএমআইসিএস এর অর্থনীতি মূলত কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, যা জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সংক্ষেপে যদি বলি, সম্পদ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ এবং গবেষণার ঘাটতির কারণে দেশগুলোর স্বাস্থ্যগত প্রভাব আরো গুরুতর হয়ে উঠছে। এরপর আমরা ডিসকাশন পার্টে চলে যাই। এই আলোচনায় জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কিত গবেষণার অসম ভৌগোলিক বণ্টন এবং রোগের সীমিত পরিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটি গবেষণায় বিদ্যমান জ্ঞানগত ঘাটতির দিকে ইঙ্গিত করে, বিশেষ করে উপেক্ষিত ট্রপিক্যাল রোগ বা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজের উপর পর্যাপ্ত গবেষণা নেই। গবেষকরা এলএমআইসিএস এর জন্য কার্যকর স্বাস্থ্যনীতি প্রণয়ন ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আরও লক্ষ্যভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই গবেষণার মাধ্যমে এলএমআইসিএস এর বিদ্যমান স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবিলা করার জন্য শক্তিশালী ও অভিযোজনযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। The authors call for more targeted research to inform effective health policies and resilient health systems capable of addressing these vulnerabilities in LMICSs. এরপর কনক্লুশন পার্টে আমরা চলে যাচ্ছি। এই সিস্টেমেটিক রিভিউর যদি আমরা কনক্লুশনে বলি, এখানে উল্লেখ করা হয়েছে জলবায়ু পরিবর্তন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে রোগের বোঝা গুরুতরভাবে বৃদ্ধি করতে পারে, যা বিভিন্ন মডেল দ্বারা প্রমাণিত হয়েছে। এখানে আমরা 3টি পয়েন্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সিনারিওস উইথ ইনক্রিজিং সেভারিটি আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্সেনিং হেলথ আউটকামস। জলবায়ু পরিবর্তন তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্বাস্থ্যগত ফলাফলগুলো অধিকতর খারাপ হতে পারে। সেকেন্ড পয়েন্ট ইজ ডিসপাইট গ্রোয়িং অ্যাটেনশন টু দি ইস্যু দেয়ার remain significant knowledge gaps that needed to be addressed to effectively inform future research and policy making. যদিও এই বিষয়ে গবেষণার পরিমাণ বাড়ছে, কিন্তু এখনো বেশ কিছু তথ্য ঘাটতি রয়ে গেছে, যা ভবিষ্যৎ গবেষণা এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ। এই তথ্য ঘাটতি মোকাবিলার জন্য আরো গভীর গবেষণা প্রয়োজন, যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন প্রশমন, মিটিগেশন এবং অভিযোজন কৌশল মানে অ্যাডাপশন পলিসিস তৈরি করতে সহায়তা করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রেজেন্টেশনের, যা হচ্ছে সামারি। তো আমি পুরো
আমার প্রেজেন্টেশনটি একটু ছোট্ট করে সামারিতে বলছি। আমি এই সিস্টেমেটিক রিভিউতে কি কি আমরা কভার করেছি, এই সিস্টেমেটিক রিভিউটি জলবায়ু পরিবর্তনের কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর সম্ভাব্য স্বাস্থ্য প্রভাব পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা হয়েছে। যদিও এই দেশগুলোর গ্লোবাল কার্বন এমিশনের জন্য নগণ্যভাবে দায়ী, তবুও তারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় ২,৫০০-এরও বেশি গবেষণাপত্র পর্যালোচনা করে ৭০টি গবেষণা নির্বাচন করা হয়েছে, যা বিভিন্ন স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন করেছে, যেমন তাপমাত্রা সম্পর্কিত মৃত্যুহার, উপেক্ষিত ট্রপিক্যাল সংক্রমণ, ম্যালেরিয়া, কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ। অধিকাংশ গবেষণায় ক্রমশ তীব্রতর জলবায়ু পরিবর্তনের সাথে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণার ফলাফল দেখিয়েছে যে গবেষণাগুলো মূলত কিছু নির্দিষ্ট দেশে কেন্দ্রীভূত, বিশেষত চীন, ব্রাজিল ও ভারতে। সাব-সাহারান আফ্রিকার মতো অঞ্চলগুলোর গবেষণায় উপেক্ষিত, যা উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ ও জলবায়ুগত পরিবর্তন সম্পর্কিত জ্ঞানের বড় ঘাটতির ইঙ্গিত দেয়। The authors advocate for more equitable research distribution and emphasizes the need for targeted policy intervention to address the anticipated health challenges, ultimately underscoring that climate change will significantly worsen health outcomes in LMICs. গবেষকরা গবেষণার সুষম বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কার্যকর নীতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। আম, শেষে এসে আমি বলতে পারি যে এই গবেষণা প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনে নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্বাস্থ্যগত সমস্যাগুলো মারাত্মকভাবে বৃদ্ধি করবে। এই গবেষণা আমাদের বুঝতে সাহায্য করে যে জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্যের উপর কতটা গুরুতর প্রভাব ফেলবে। সঠিক পদক্ষেপ না নিলে এটি জনস্বাস্থ্য সংকটকে আরো গভীর করবে, তাই আমাদের এখনই সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে শোনার জন্য। আপনারা এখন চাইলে প্রশ্ন করতে পারেন এবং আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করতে পারি তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান। মনে হচ্ছে কারোর কোনো প্রশ্ন নেই। তো আজকে আমরা আমাদের জার্নাল সেশনটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ প্রাপ্তি আপুকে, তিনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আহ, আপনারা চাইলে লিভ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।